হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। আজকে আমি শোনাবো তোমাদের একটা ভূতের গল্প। গল্পের নাম সাঁঝবেলাতে ভূত। আমরা কোনো অজ্ঞাত কারণে এই গল্পের লেখকের নাম জোগাড় করতে পারিনি। যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে জানিও আমার। তবে শুরু করা যাক আজকের গল্প সাঁঝবেলাতে ভূত। তখন আমি আছি হাওড়া রাধানগরে। সবে তরঙ্গপুর থেকে বদলি হয়ে এসেছি। চারপাশে বাবলার বন। বাগনান থেকে বাসে এসে নামি বেলপুকুরে। তারপরে ক্যানেলের পাড় ধরে আঁকা বাঁকা নির্জন পথ বেয়ে চলে আসি রাধানগর প্রান্তরে। ধান ক্ষেত আর বাবলার বন ছাড়া 1.5 কিলোমিটার পথের মধ্যে ঘরবাড়ি নেই। কদাচিৎ দু একজন মানুষের সাক্ষাৎ মেলে ওই পথে। সন্ধ্যার পরে বিপজ্জনক পথ। ছিনতাই তো হতেই পারে, প্রাণ সংশয় হতে পারে। বর্ষায় কাদা জমে নরক গুলজার হয়ে যায় এই পথ। অমিত এবং দিলীপ বাবুর পা ভেঙেছে এই পথে কাদায় পড়ে। প্রথম দিন এখানে এসেই দীর্ঘশ্বাস ফেলেছিলাম। হায়, এই শ্মশান প্রান্তর ছাড়া কি আর জায়গা ছিল না এই জেলার? আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এমন পাণ্ডব বর্জিত জায়গায় কেন যে করা হয়েছিল তার অর্থ খুঁজে পাইনি সেদিন। জানি না অন্য কেউ পেয়েছিল কিনা। তবে সহকর্মীদের অনেককেই দীর্ঘশ্বাস ফেলতে দেখেছি নীরবে। কিন্তু তবুও থাকতে হচ্ছে এখানেই। সংস্থার আশেপাশে 8 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই। একটা ছোট্ট চায়ের দোকান ছিল, সেটা উঠে গেছে। উত্তর পূর্ব দিকে অতি সম্প্রতি নিতাই ভক্ত একটা ঘর তুলেছে। হয়তো একমাত্র প্রতিবেশী হওয়ার অর্জন করবে সেই। কি আর করা, এহেন পরিবেশেই খাপ খাইয়ে চলতে হচ্ছে চাকরি রক্ষার তাগিদে। দেখতে দেখতে গরমের ছুটি পড়ে গেল। শেষ 15 দিন আমাকে দায়িত্বে থাকতে হবে সংস্থার। ছুটি হতেই কলকাতায় চলে গেলাম। ফিরতে হবে 25-এ মে। প্রথম 15 দিন এদিক সেদিক ঘুরে 15 তারিখ রওনা দিলাম রাধানগরের উদ্দেশ্যে। বেলপুকুরে তুলসীবাবুর দোকানে নামলাম তখন বিকেল 5টা। তুলসীবাবুর দোকানে বরাবর আড্ডা দিয়েই আমরা সাধারণত দল বেঁধে ফিরি। আজ আমি একা, দলবল ছুটিতে। অতএব একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আকাশটা আবার একটু ঘোলাটে লাগছে। শুভেন্দুবাবুর প্রেস ছাড়িয়ে যখন রাস্তার দুপাশে গজিয়ে ওঠা ঝুপড়িগুলোর মধ্য দিয়ে কাঁচা রাস্তা ঘুরলাম তখন বেলা প্রায় 6টা। অন্যদিন গল্পে গল্পে পথ চলি তো তত একঘেয়ে লাগে না। আজ কিন্তু একা একা বেশ বিশ্রী লাগছে। কি বা করি, দ্রুত বেগে পা চালাই। মাঠে আউশের চারা মাথা দোলাচ্ছে। দক্ষিণা বাতাসে চুল উঠছে। মনের ভিতর গুনগুনিয়ে উঠছে। কিন্তু এখন গানের অবকাশ কম। আপাতত সংস্থায় পৌঁছানোটাই বড় কথা। আকাশে এতক্ষণে বেশ মেঘও জমেছে। দেখতে দেখতে মাঠের ওপারে শ্যামপুকুরে কলেজ অদৃশ্য হয়ে যায়। চোখে পড়ে ইটের পাজা। ওর দক্ষিণে মামুদপুর। দিনের বেলাতেও আলো ঢোকে না ওই গায়ে। ছোট বড় অনেক নিশি কুটুম্বরই অবস্থান নাকি ওই গায়েতে। অতএব যেখান থেকে ওই গায়ের দিকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে সেখানটা এলেই একটু সতর্ক হই আমরা। আজও ওখানে এসে থমকে দাঁড়ালাম আমি। শোঁ শোঁ বাতাস বইছে।
চেয়ে দেখি তেমাথার উত্তর দিক থেকে এগিয়ে এসে রাধানগরের পথে নামলো দুজন পুরুষ আর মহিলা। যাক, ভালো হলো, দুজন সঙ্গী পাওয়া গেল এতক্ষণে। ওদের সঙ্গ পাওয়ার জন্য পায়ের গতি বাড়ালাম, আর তখনই টিপ টিপ বৃষ্টি। পূর্ব দিক থেকে মেঘ এসে এমন যেন অন্ধকার করে ফেললো চারিদিক। এবার প্রায় ছুটতে শুরু করলাম। এক দৌড়ে সাঁকোর কাছে এসে থামি। কিন্তু ওরা গেল কোথায়? সামনেই মণ্ডলদের ফণিমনসার বেড়া দেওয়া নাবাল জমি। ওটা পার হলেই বটগাছ, আর বটতলা পার হলেই বেসিক কলেজের বাড়ি। চলে এসেছি প্রায়। একটু জিরিয়ে দিয়ে আবার পা চালাই জোরে। ফণিমনসার বেড়ার কাছে আসতেই বেরিয়ে এলো সেই পুরুষটা। সাদা ধুতি পাঞ্জাবি পরে মেজাজে চলছে, বোধহয় শ্বশুরবাড়ি যাচ্ছে। কাদের বাড়ি যাবে গো? দিলীপ না চিত্তদের বাড়ি? তিনি কোনো উত্তর না দিয়ে যেমন মেজাজে চলছিল তেমন ভাবেই চলতে লাগলো সে। কিন্তু সেই মেয়ে ছেলেটা গেল কোথায়? এইসব ভাবছি এমন সময় খিল খিল করে কে যেন হেসে উঠলো পেছন থেকে। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, চলে গেলে আমি কি পারি? খটকা লাগলো নাকি সুরের কথা। আমার পাশ দিয়ে যেন ছুটে বেরিয়ে গেল মেয়েটা, এরকম গরম হালকা বাতাস ছড়িয়ে গেল। এতক্ষণে গাটা একটু ছমছম করে উঠল। চোখে পড়ল বট গাছটা, যেন জমাট অন্ধকারে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক যুগের কোনো অতিকায় প্রাণী। তার পাশে ছোট্ট শ্মশান। ছোট ছোট ছেলে মেয়েদের ওখানেই হয় দাহ করা হয়, না হয় পোড়ানো হয়। মরা গরু বা মোষ্ট তো ফেলে দেওয়া হয় ওখানে। দিনের বেলাতেও কেউ ওপাশ দিয়ে যায় না, একটু ঘুরপথে যায় সকলে। সন্ধ্যার মুখে যখন একা যেতে হবে, গাছের তলা দিয়ে বুকের মধ্যে ঝিকঝিক করে উঠে। ঘুরপথেই যাবো ভেবে সোজা পূর্বের দিকে এগিয়ে গেলাম। কিন্তু এ কি, রাস্তার উপরে এমনভাবে বটের ডালটা কে নামালো? আর প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াও ওয়াও করে ভেসে এলো গাছের ওপর থেকে এক কচি ছেলের কান্না। আমার সাহস পায় উবে যাওয়ার জোগাড়। কাউকে যে চিৎকার করে ডাকবো সে শক্তিও যেন নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। এমন সময় বট গাছের ওপর থেকে কে যেন ছড়া কাটতে লাগলো। সাঁঝের বেলায় একলা ভুলে কে যায় রে গাছের তলে? সাঁঝবেলাতে দিন দুপুরে মানুষ ঠেলে, চল্লা পায়ে দুজনে গেলে। মশাল মশাল ইমা আছে, উঠছে শকুন গাছে গাছে, বাবলা গাছের ডালটা নেড়ে জানারে তুই আগেই বে। স্পষ্টই যে ইঙ্গিতটা দিল আমাকে, কিন্তু ওরা দুজন তাহলে গেল কোন দিক দিয়ে? প্রশ্নটা মনে জাগতেই এই সামনে সেই বট গাছের ডালে পা ঝুলিয়ে ঘি করে হাসছে সেই যুগল মূর্তি, আর সুর করে গাইছে, দোল 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 রে বাবু যায় কোথা রে, আয় বাবু কাছে আয় রাঙা মুখ ধুয়ে যায়, ধুয়ে খায়, আয় বাবু কাছে আয়, আয় আয় কাছে আয়। আবছা অন্ধকারে মনে হলো ওদের হাতগুলো যেন ক্রমে দীর্ঘতর হতে হতে এগিয়ে আসছে আমার দিকে। যা হয় হবে বলেই বাঁ দিক দিয়ে
লাভ মেরে ছুট লাগালাম বটগাছটার পাশ দিয়ে। পায়ের নিচে মটমট করে গুঁড়ো হতে লাগলো তাদের হাড় গোড় খেয়ে জানে। মনে হলো পেছনে ডুবডাব শব্দ করে ছুটে আসছে কারা যেন। কিন্তু আমি তখন মিলখা সিং এর 400 মিটার রেকর্ড ভেঙে ফেলেছি। ওদের সাধ্য কি আমাকে ধরে? মহেন্দ্রবাবু, মহেন্দ্রবাবু বসে প্রায় আর্তনাদ করে যখন ওদের দরজায় ধাক্কা দিলাম, তখন আমার দেহের সব শক্তি নিঃশেষিত। 8 ঘন্টা পরে ধাতস্থ হয়ে সব খুলে বলি ওদের, ওহ, খুব বেঁচে আছেন মশাই। বছর 2 আগে এ মাথার উত্তরেই পাওয়া গেছিল এক দম্পতির মৃতদেহ ওই খালের মধ্যে। কে বা কারা সর্বস্ব কেড়ে নিয়ে হত্যা করেছিল ওদের, তা নিয়ে অনেক হাঙ্গামাও হয়েছিল। মেচেরানা কোথা থেকে ওরা জামাই ষষ্ঠীতে যাচ্ছিল বুঝি বঁচিতে। মাঝে মাঝে ওই দম্পতি নাকি ওইখান থেকে উঠে আসে, তাদের নাকি খোঁজে। কিন্তু আপনার পেছনে যে কেন লাগলো কে জানে। না, এরপরে আর কোনোদিন ওই পথে একলা হাঁটিনি আমি। যুগল মূর্তি কখন হাজির হয় কে জানে। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? কমেন্ট করে জানাও আমায়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও শোনাও। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। টিল দেন খুব ভালো থেকো সবাই।